২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে বলা হয়েছে বিচারিক আদালতের বিচার অবৈধ। শিশির মনির অর্থাৎ আইনজীবী শিশির মনির ব্যাখ্যা দিয়েছেন যে এই ২১শে আগস্টের যে গ্রেনেড হামলা মামলার যেটি করা হয়েছে তার ভিত্তিটাই দুর্বল, তার ভিত্তিটাই নড়বড়ে। তার একটা ব্যাখ্যা তিনি বিস্তারিতভাবে বলেছেন। সেখানে বলছেন যে বিচারিক আদালতের বিচারটা অবৈধ বলা হয়েছে রায়ে, অর্থাৎ যে রায়টা দেওয়া হয়েছে সেটা একেবারেই অবৈধ, পুরো বিচার প্রক্রিয়াটাই অবৈধ। বিচারিক আদালতে আইনের ভিত্তিতে বিচারটি হয়নি। মামলায় সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে বিচারিক আদালতের বিচার অবৈধ ও বাতিল ঘোষণা করে আজ রোববার রায় দিয়েছে হাইকোর্ট। বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে ডেথ রেফারেন্স নাকচ করে এবং আসামিদের আপিল মঞ্জুর করে এই রায় দেওয়া হয়েছে। ফলে এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ দণ্ডিত সব আসামি খালাস পেলেন। অর্থাৎ তারেক রহমানকে যাবজ্জীবন দেওয়া হয়েছিল, আর লুৎফুজ্জামান বাবর এবং আব্দুল সালাম পিন্টু প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, এই দুইজন সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। অথচ এখন যেই রায়টা বলা হচ্ছে যে পুরো বিচার প্রক্রিয়াটাই ছিল অবৈধ। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ এই রায় দেয়। রায়ের পর আইনজীবী শিশির মনির জানান, বিচারিক আদালতের রায়ে ৪৯ জনকে সাজা দেওয়া হয়েছিল, মোট ৪৯ জন। তার মধ্যে ১৯ জনকে মৃত্যুদণ্ড, ১৯ জনকে যাবজ্জীবন এবং বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। সবার আপিল মঞ্জুর করেছেন হাইকোর্ট। রুল যথাযথ ঘোষণা করেছেন, সবাইকে মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। শিশির মনির বলেন, বিচারিক আদালতের বিচারটা অবৈধ বলা হয়েছে রায়ে, আইনের ভিত্তিতে বিচারটা হয়নি। কোনো সাক্ষীর সঙ্গে কোনো সাক্ষীর বক্তব্যের মিল নেই, শোনা সাক্ষীর উপর ভিত্তি করে রায় দেওয়া হয়েছে। আপিল মঞ্জুর করে ডেথ রেফারেন্স খারিজ করে সবাইকে বেকসুর খালাস দিয়েছে হাইকোর্ট। শিশির মনির বলছেন, তারেক রহমান, বাবর সহ সবাইকে এই মামলা থেকে খালাস দিয়েছেন হাইকোর্ট। এই ধরনের মামলায় পরস্পর কেউ স্বচক্ষে দেখেছেন এই মর্মে কোনো এভিডেন্স নেই। যাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া হয়েছে তা নির্যাতনের মাধ্যমে নেওয়া হয়েছে। মুফতি হান্নান ২টি জবানবন্দি দিয়েছেন। দ্বিতীয় স্বীকারোক্তির ভিত্তিতে সাজা দেওয়ার নজির নেই। এই স্বীকারোক্তি প্রত্যাহার করেন তিনি, এই জন্য এর আইনগত মূল্য নেই। মানে যেটা প্রত্যাহার করেছেন, কিন্তু তারপরেও তার ওই সাক্ষীটা যেটা নির্যাতনের মাধ্যমে নেওয়া হয়েছে সেটাকে ভিত্তি ধরা হয়েছিল তখন। এই স্বীকারোক্তি প্রত্যাহার করেন তিনি, এই জন্য এর কোনো আইনগত ভিত্তি নেই। দ্বিতীয় অভিযোগপত্র দায়রা আদালতে দাখিল করা হয়। দায়রা আদালত এটি আমলে নিয়েছেন। আইন অনুযায়ী তিনি এটা করতে পারেন না। এই জন্য এই অভিযোগ আমলে নেওয়ার ভিত্তিতে যে সাজা দেওয়া হয়েছে তাকে অবৈধ বলছে হাইকোর্ট। হাইকোর্টের একই বেঞ্চ ২১শে নভেম্বর আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের উপর শুনানি গ্রহণ শেষ করেন। সেদিন আদালত মামলা দুটি রায়ের জন্য অপেক্ষমান রাখেন। আজ রায় ঘোষণা করা হলো। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় করা মামলায় ২০১৮ সালের ১০ই অক্টোবর ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১ রায় দেন। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও শিক্ষা উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু সহ ১৯ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। এছাড়া ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং অর্থদণ্ড দেন বিচারিক আদালত। তাহলে দেখেন, একটা বিষয় হলো যে যখন নাকি শেখ হাসিনার শাসন, তখন উচ্চ আদালত, নিম্ন আদালত তাদের রায় একরকম। এখন ৫ই আগস্টের সরকার পরিবর্তন হয়েছে, শেখ হাসিনার শাসনে অবসান হয়েছে। এখন যে উচ্চ আদালত, তার অবজারভেশন, তার যে ব্যাখ্যা বিশ্লেষণ, যার ভিত্তিতে অর্থাৎ ৫ই আগস্টের পট পরিবর্তনের পর নতুন যে আপিল গ্রহণ করেছে, আপিল গ্রহণের পরে পুরো মামলাটির উপর শুনানি নেওয়া হয়েছে বেশ কয়েকদিন থেকে। তারপর হাইকোর্ট বলছে যে এই মামলার মানে কোনো আইনগতভাবে হয়নি, সব হলো নির্যাতনের মাধ্যমে সাক্ষী নেওয়া হয়েছে। আসামিরা পরস্পর সাথে কোনো তারা জানেও না, দেখা সাক্ষাৎও নেই, অথচ শোনা কথার উপর ভিত্তি করে
এই রায়টা দেওয়া হয়েছে। তাহলে দেখেন রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে বড় বড় মামলার গুরুত্বপূর্ণ ঘটনা সত্য, কিন্তু পুরো মেক যেটা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে। তাহলে রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে পুরো ঘটনা প্রবাহ, বিচার সবকিছু কিন্তু পাল্টে যাচ্ছে। এই কারণেই আমাদের বিচার ব্যবস্থা এত বেশি দুর্বল, এত বেশি রাজনৈতিকভাবে প্রভাবিত। ফলে এই আমলে যেসব রায় দেওয়া হয়, আরেক আমলে সে দেখা যায় তা উল্টে যায়। এটা খুবই দুর্ভাগ্যজনক। অর্থাৎ আমাদের উচ্চ আদালত এমন একটা জায়গায় থাকা উচিত, সে সরকার আসুক যাক যাই হোক না কেন, তার ভিত্তি যাতে মজবুত থাকে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের গুরুত্বপূর্ণ সমস্ত মামলা যত আছে সবগুলোই হচ্ছে রাজনৈতিকভাবে প্রভাবিত। যেমন 11 সময় শেখ হাসিনা এবং খালেদা জিয়ার বিরুদ্ধে যে সমস্ত মামলা দায়ের করা হয়েছিল, শেখ হাসিনা এসে তার নিজের নামে যতগুলো মামলা ছিল সবগুলো কোয়াশ করা হয়েছে, অর্থাৎ একেবারে বাতিল করা হয়। আর সমস্ত মামলাগুলো বহাল ছিল খালেদা জিয়ার বিরুদ্ধে, এবং তার ভিত্তিতে ওই জিয়া আরফানেস, জিয়া চ্যারিটেবল সমস্ত মামলা একের পর এক তারা রায় দেয় এবং রায়ে সাজা দেয়। এই জন্যই বলছি যে রাজনৈতিক অবস্থার পরিবর্তনের সাথে সাথে যদি আইন আদালতও যদি পরিবর্তন হয়, তাহলে বাংলাদেশে কখনোই আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।